বরফে ঢেকে গেছে, এতটাই ভালো লাগছে। নমস্কার, আমি মনিতাপা। ১৬ আনা বাঙালি পরিবারের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঘড়িতে সকাল 7:30 মতন বাজে। আমি ছেলেকে নিয়ে চলে এসেছি ওর স্কুলে। আজকে আমরা যেতে চলেছি স্কুলের তরফ থেকে স্নো টিউবিংয়ে। গত বছরও গেছিলাম, দারুণ একটা মজার অ্যাক্টিভিটি। এই দেশে আসার পর না প্রথম অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু গত বছরের ভিডিওটা যারা মিস করে গেছেন তাদের জন্য আবার আজকের ভিডিওটি বানানো। এই ক্যানাডার মন্ট্রিয়াল শহরে যেখানে আমরা থাকি সেখান থেকে মোটামুটি 68-70 কিলোমিটার দূরে ওই স্নোই মাউন্টেন, যেখানে আজ হতে চলেছে স্নো টিউবিং। আমাদের বাস ছুটে চলেছে কানাডার দীর্ঘতম নদী সেন্ট লরেন্স রিভারের পাশ দিয়ে। এত মারাত্মক ঠান্ডা পড়েছে এই বছর, নদীর জল জমে পুরো বরফ। প্রায় পৌঁছে গেছি পাহাড়টির কাছাকাছি। 1.5 ঘন্টা মতন সময় লাগলো। এবার পার্কিংয়ের জন্য কিছুক্ষণ হয়তো ওয়েট করতে হবে জায়গাটিতে পৌঁছে। আসলে ভীষণ ভিড়, হয়তো অনেক স্কুল থেকে বা অনেকে পার্সোনালি আসেন জায়গাটিতে। ওই যে সূর্যি মামা একটু উকিঝুঁকি দিয়েছে, কিন্তু মেঘলা আকাশ। আর সব থেকে ভালো বিষয় হলো যে আজকে টেম্পারেচারটা বেশ বেশি, ঠান্ডাটা তুলনামূলক কম লাগছে আর হাওয়াও নেই। বাচ্চাও একদিকে জানেন, আরাম করে বাচ্চারা বেশ একটু আনন্দ করতে পারবে। আসলে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো সাংঘাতিক অবস্থা হয় কানাডাতে। তার আগে থেকে শীত পড়ে, মোটামুটি নভেম্বর মাস থেকে ভালো রকম জাঁকিয়ে ঠান্ডা পড়ে যায়। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে বারবার হয় তুষারপাত আর তুষার ঝড়, তাই সাংঘাতিক পরিস্থিতি হয় চতুর্দিকে। এই দেখেছেন, এত কথার মাঝে বলতেই ভুলে গেছি জায়গাটির নাম, পেজ দু হ গ্লিস্যাদ। এটি একটি ফ্রেঞ্চ শব্দ। উচ্চারণ আমি নেহাতি হয়তো ঠিক করলাম না, কারণ ফ্রেঞ্চের ব্যাপারে আমি একদমই নিরক্ষর। এর ইংরাজি অর্থ আপার কান্ট্রি মাউন্টেন। যদি আমি ইংরাজিতে শব্দটাকে উচ্চারণ করি তাহলে বলা যেতে পারে পেজ ডি হর্ন গ্লিস্যাড। বাসের ভেতরেই আমরা প্রায় 1 ঘন্টা অপেক্ষা করলাম। তারপর বাসটি যখন পার্কিং পেল, চললাম আমরা এখন ভেতরে। এই বিশাল হল রুমটিতে রয়েছে বসার ব্যবস্থা। আমার বাচ্চার স্কুল ছাড়াও আরও অনেক স্কুল থেকে বাচ্চারা এসেছে, এবং প্রত্যেক বাচ্চার জন্য আলাদা বেঞ্চ ও বসার ব্যবস্থা করা রয়েছে। কত যে টিকিট এখানকার, সত্যি বলতে বিশেষ কোনো ধারণা নেই। সব ব্যবস্থাই স্কুল থেকে করেছিল। আমি টিকিট পেয়ে গেছি, এবার যাব বাইরের দিকে। আর যে ধৈর্য ধরছে না। এখানে না স্নো টিউবিং ছাড়া আরও অনেক অ্যাক্টিভিটিস হয়, সামনে দেখতেই পাচ্ছেন, যেমন স্কি, র্যাফটিং ইত্যাদি। কিন্তু আমরা তো কিছু জানি না ওইসব, কারণ আমরা তো গ্রীষ্মপ্রধান দেশের মানুষ। এই দেশে এসে প্রথম এসবের অনুভূতি পেলাম। সত্যি বলতে কি, স্নো টিউবিংয়ের বাইরেও অন্য অনেক কিছু অ্যাক্টিভিটি করার ইচ্ছা থাকলেও উপায় নেই। একদমই যে নিরক্ষর, এই বয়সে শিখে উঠতে পারবো কিনা জানি না, তবে ভবিষ্যতে চেষ্টা করার ইচ্ছা আছে। ওই যে দূরে রয়েছে টিউব ডিপো, ওখান থেকে একটি করে টিউব আমরা সবাই নিয়ে নেব, তারপর চলে যাব যেখান থেকে স্নো টিউবিং হয়েছে সেই এরিয়াটাতে। দারুণ জায়গাটা, কি প্রাকৃতিক সৌন্দর্য, চতুর্দিকে শুধু সাদা সাদা বরফে ঢেকে গেছে, এতটাই ভালো লাগছে। আসলে এইসব জায়গায় সচরাচর আসার সুযোগ তো হয় না, আর যখন একটা সুযোগ পেয়েছি হাতছাড়াই বা করি কী করে। তাই চলে এলাম স্কুলের তরফ থেকে। এখন যাচ্ছি টিউবিং টায়ারের উপর। আসলে এখানে মুভিং টায়ার আছে, সেটা দিয়েই যেতে হবে ওপরে, যেখান থেকে টিউবিংটা শুরু হবে। চলুন। ওই যে দূরে দেখছেন টানেল বানানো আছে, ওখানেই রয়েছে চলমান টায়ারটি। তার মাধ্যমে আমরা ওপরে যাব, করব স্নো টিউবিং। টিউবিংয়ের মাধ্যমে নিচে চলে আসবো এবং নিচে থেকে পুনরায় একই পদ্ধতিতে আবার ওপর যাব। এই বলে রাখি, ছবি ভিডিও সব কিছুর সৌজন্যে কিন্তু আমার পুত্র, তার বয়স 7.5 বছর। আসলে একা হাতেই তো সবটা করি, ছবি তোলা, ভিডিও বানানো বা এডিট করা, সবটাই নিজের মনে যা আসে সেই কথাগুলোই আপনাদেরকে বলে দিই। জানেন, কখনো আলাদা করে স্ক্রিপ্ট লিখে গল্পের মতন বানিয়ে ওইসব আমার দ্বারা হয় না বা ইচ্ছাও করে না। তাই মনের যা কথা, যেমন সচরাচর আমি বাড়িতে কথা বলি, সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপনা করি। চললাম এখন ওপরের দিকে। চারিদিকটা কি সুন্দর লাগছে বলুন। অনেকেরই ধারণা হয় ক্যানাডাতে তো মারাত্মক ঠান্ডা পড়ে, শীতকাল মানে কি মানুষ জবুথবু হয়ে ঘরে বসে থাকে, বা প্রতিদিনের কাজকর্মগুলোই বা করে কি করে। আসল কথা, মানুষজন কিন্তু তেমনটা নয়। খুব কষ্টকর জীবনযাত্রা শীতকালে এখানে, ঠিকই প্রতিদিনের সাধারণ কাজগুলো বেশ কষ্টকর হয়ে ওঠে, কিন্তু তাও মানুষজন তারই মধ্যে সব কিছু করে। সব রকম সোয়েটার, জ্যাকেট, প্রোটেকশন নিয়েই বাড়ির বাইরে বেরোয়, সব কাজও করে প্রতিদিন। আর সব থেকে বড় ব্যাপার, বেশ এনজয় করে শীতকালে। শীতকালের আগে দোকানগুলোতে পাওয়া যায় বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি ইকুইপমেন্টস, নানান রকম স্পোর্টস,
বিশেষ করে স্লাইডিং, স্লেইং, টিউবিং, স্কিং আরও অনেক কিছুতে মানুষজন বেশ পার্টিসিপেট করে। দিব্যি আনন্দ করে কাটায় শীতকালটা। বিশেষ করে শিশুরা তো ভীষণ খুশি হয় স্নোয়ের জন্য। এই ওপর থেকে দূরের ছোট ছোট বাড়ি, গাছপালা এগুলো দেখতে এত সুন্দর লাগে, মনে হয় কেউ যেন ঠিক ঝুলন সাজিয়ে রেখেছে। আমরা ছোটবেলায় যেমন ঝুলন পূর্ণিমার সময় সাজাতাম ছোট ছোট বাড়ি, ঘর, গাড়ি ইত্যাদি, ঠিক তেমনটাই অনুভূতি হয়। এইভাবে 2-3টে বাচ্চাকে একসাথে না বেঁধে দিচ্ছেন ওরা, তাহলে সেফ থাকবে বাচ্চারা। তারপর পেছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে আর বাচ্চারা স্লাইড করে নিচে চলে যাচ্ছে। এই দেশের মানুষদের কাছে এক শিক্ষণীয় বিষয় হলো সাংঘাতিক মনের জোর ও সাহস এনাদের। শৈশবকাল থেকে ইনারা কখনো কোনো কিছুতে ভয় পায় না। যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিতে বাধা বিপত্তি কাটিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় ইনাদের কাছে বোধহয় শেখা উচিত। শৈশবকাল থেকে এরা সমস্ত কাজ না নিজের হাতে একটু একটু করে শিখে নেয়, তাই ইনাদের বাস্তব অভিজ্ঞতাও অনেকটা বেশি, অনেক ক্ষেত্রে আমাদের থেকেও বেশি। তাই ইনাদের হার মানতে কখনো সেইভাবে দেখিনি। এই যে হলুদ রঙের ব্যারিয়ারটা দেখলেন, যখন টার্ন আসছে ওইটা খুলে যাচ্ছে, স্লাইড করে সবাই নিচে চলে যাচ্ছে, ওইটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার খুলে যাচ্ছে পরবর্তী মানুষের যাওয়ার জন্য। এদেরকে আবার দেখুন 4-5 জন শিশু একসাথে বসে গেছে, নিজেরাই নিজেদেরকে ধাক্কা দিয়ে স্লাইড করে নিচে যাওয়ার চেষ্টা করছে। কোনো বন্ধু এসে হেল্প করছে। আসলে এখানে কোনো সিকিউরিটি গার্ড বা হেল্পিং হ্যান্ড কোনো কিছু নেই। স্কুলের টিচার বা পেরেন্টস, গার্জেন যারা সাথে এসেছেন বা কোনো ক্ষেত্রে বন্ধু, দাদা দিদিরা হেল্প করছেন এভাবে নিচে যাওয়ার জন্য। আমরাও টিউবিংয়ের মাধ্যমে স্লাইডিং করে চলে এসেছি নিচে, কিন্তু সত্যি বলতে এমন পরিস্থিতি হয় মোবাইল হাতে নিয়ে যে ভিডিও বানাবো সেটা সম্ভব হয়ে ওঠে না। এতটাই দ্রুত গতিতে ওপর থেকে নিচে নামে যে মোবাইলটা আবার হাত থেকে পড়ে গিয়ে ভাঙবে, নাহলে আমি নিজে উল্টে পড়ে গিয়ে বড় বিপদ ঘটাবো, তাই আর রিস্ক নিলাম না। মাঝে আধ ঘন্টা মতন লাঞ্চ ব্রেক ছিল, সেটা বাদ দিয়ে মোটামুটি 4-5 বার আমরা টিউবিং করে নিয়েছি। এবার বাড়ি যাওয়ার পালা, অনেকটাই তো বেলা হয়ে গেছে, স্কুলে ফিরতে হবে প্রথমে, তারপর বাড়ি। তাই টিউবগুলোকে রেখে দেব। সত্যি বলতে এমন একটা সুন্দর জায়গা ছেড়ে যেতে মন চায় না, কিন্তু আমরা সবাই যে সময়ের কাছে বাঁধা পড়ে গেছি। ওই হল রুমটাতে ফিরে গিয়ে প্রথমে একটু স্ন্যাক্স খেয়ে নেবো, তারপর মোটামুটি নিজের জিনিসপত্র সব কিছুতে ওখানে রাখা আছে, সব নিয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েক মতন লাগবে সময়। এখানে রাস্তাঘাট অবশ্য খুবই ভালো, সেই রকম অসুবিধা হয় না যদি না বড় জ্যাম হয়ে যায়। চলুন তাহলে আর বেশি দেরি করব না, যাই ভেতরে। এখন ঘড়িতে সময় মোটামুটি বেলা 1:45, আশা করি 3টের মধ্যে পৌঁছে যেতে পারবো। সারাদিন এত অ্যাক্টিভিটির পর সবাই ভীষণ ক্লান্ত, কোনো কোনো বাচ্চা ঘুমিয়েও পড়েছে, আর শিশুদের মনোরঞ্জনের জন্য চলছে বাসের সিনেমা। তো দেখেছেন এখন আরও কত বাস দাঁড়িয়ে আছে, অন্যান্য বিভিন্ন স্কুল থেকে এসেছে। এখানে স্কুল বাসের রং সবসময় হলুদ হয়। চতুর্দিকে সাদা বরফের চাদরের মাঝে সোজা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সবুজ পাইন গাছগুলো, এক অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে। ওই অক্টোবর মাস নাগাদ যখন শরৎকাল শুরু হয়, এখানে হয় লিফ ফল সিজন। ঝরে পড়তে থাকে চতুর্দিকের পাতাগুলো। আসলে এই দেশের সমস্ত গাছেরাও বুঝতে পারে হয়তো হাড় কাঁপানো ঠান্ডা, তুষার ঝড় এগুলো আসতে চলেছে তাদের জীবনে, তাই নিজেদের পাতাগুলোকে ঝরিয়ে ফেলে সম্পূর্ণরূপে। ন্যাড়া হয়ে যায় ঠিকই, তবে তারা প্রাণে বেঁচে যায়। কিন্তু পাইন গাছ, ঝাউ গাছ এইগুলোর পাতা কখনোই ঝরে পড়ে না। শীতকালেও দিব্যি মাথা উঁচু করে তারা সবুজ পাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। আসলে তাদের আকৃতির জন্য তারা মারাত্মক ঠান্ডা, তুষারপাত, তুষারঝড় সবকিছু থেকে রেহাই পেয়ে যায়। পাশেই সেন্ট লরেন্স রিভার, কানাডার দীর্ঘতম নদী। এই বছরের মারাত্মক ঠান্ডাতে জল কেমন জমে বরফ হয়ে গেছে দেখুন। গত বছর অবশ্য এতটাও হয়নি, ঠান্ডাটা তুলনামূলক কম ছিল আর তুষারপাতও কম হয়েছিল। আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করি আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন ব্লগে। ধন্যবাদ।